এটা তো তাদের অধিকার। যে দেশের 50% জনসংখ্যাই নারী, সেখানে এটা তাদের অধিকার। সো এই জায়গাটাতে আমি দ্বিমত প্রকাশ করি। আমি শুরু করছি নারীদের এই যে political and economic uprising. It refers to the increased women participation and involvement in decision making process and enhancing their economic opportunities and independence. বাংলাদেশের জনসংখ্যার যেটা আগেই বলেছি, শতকরা 50% নারী। এখন সেইখানে আপনারা যে বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে এসছেন, ফ্রান্সের রাষ্ট্রদূত পর্যন্ত বলে গেলেন যে আমাদের যে জিনিসটা, যে নারী কমিশন যেটা হয়েছিল, সংস্কার কমিশন, সেই বিষয়গুলো আমাদের ঐক্যমত কমিশনে আসেনি। তারপরেও সেখানে যে বিষয়টা এসছে সেটা হলো যে 100 আসন উন্নতি করা। আপনারা যদি দেখে থাকেন, এটা কিন্তু এমনিতেই হঠাৎ করেই হয়ে যাবে না। ধারাবাহিকভাবে যদি আমরা দেখি, স্বাধীনতার পর থেকে 15টি সংসদীয় আসন সংরক্ষিত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব কিন্তু নারীর ক্ষমতায়নের কথা চিন্তা করেছিলেন। নারীকে 50% নারীকে শুধু ঘরে বসিয়ে রাখলে হবে না, সেই চিন্তা থেকেই সেটাকে 30% উন্নতি করেছিলেন। পরবর্তীতে 45 এবং আরো 5টি যোগ করে 50টি হয়েছে। এখানে যে প্রস্তাবটা এসেছিল, আপা যেটা বললেন ঘূর্ণায়মান পদ্ধতি, it will take 30 years। আগামী 30 বছর লাগবে নারীর আসন 100 আসনে করে নেওয়ার জন্য। আমরা এটার ঘোরতর বিরোধী ছিলাম। এর বাইরে যে প্রস্তাবগুলো এসছে, যে সরাসরি নির্বাচন বা কোটার ব্যাপারেও কিন্তু অনেকগুলো দল, 32টি দল এবং জোট অংশগ্রহণ করেছিলাম। সেইখানে হার্ডলি একটা বা দুইটা রাজনৈতিক দলের নারী প্রতিনিধি ছিলেন। এটা তো আমাদের ব্যর্থতা, তাই না? সেই জায়গা থেকে কোটার ব্যাপারে কথা বলেছেন, ইভেন এনসিপি নেতৃবৃন্দ কোটার কথা বলেছেন, কিন্তু সরাসরি নির্বাচনে যাওয়ার বাস্তবতাটাও বাংলাদেশে নেই, বা সেই পরিমাণ নারী নেতৃত্ব একটি রাজনৈতিক দলে নেই। আমরা মনে করি যে বাংলাদেশে এই মুহূর্তে নারীদের ডিসিশন মেকিং যে প্রসেসটা আছে, সেখানে আনার রিয়ালিটিটা স্টিল নট দেয়ার। এই জায়গাতে আমাদেরকে যেভাবে আগাতে হবে, বিদ্যমান যে পদ্ধতিটা আছে সেখানে 50 জন সংরক্ষিত, এবং which is আসন ভিত্তিক ভাবে যে দল ক্ষমতায় থাকবেন বা যারা সংসদে যে কটি আসন পাবেন সেই ব্যাপারে, এবং আমরা যে প্রস্তাবটা করেছিলাম বাকি যে 50টি আসন আছে সেইখানে একটি ক্রাইটেরিয়া সেট করে দেওয়া, কি ধরনের নারীরা সেখানে বাংলাদেশে যেতে পারে। ইটস নট দ্যাট আমি চাইলাম, বিগত সংসদ দেখেছি 5 মিনিট 7 মিনিট তারা পটুয়াখালী শব্দটা হয়তো উচ্চারণ করতে পারছিলেন না, এই ধরনের নারীদেরকেও নেওয়া হয়েছে। এবং নারী নেতৃত্ব রাজনৈতিক দলে আমরা 30% এর কথা বলেছি, সেটা 20 সালের মধ্যে করার কথা ছিল, সেখান থেকে এখন 30 সাল হয়ে গেছে। সেই জায়গাগুলোতে পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদেরও কিন্তু সেই সদিচ্ছাটা থাকতে হবে। এবং অনেকগুলো দল কথা বলেছেন নারী নেতৃত্বের ব্যাপারে, তাদের নিজের দলেই নারী নেতৃত্ব ছিল না। সো এটা একটা দ্বিচারিতা হয়ে গিয়েছিল আমার মনে হয়। সো এই জায়গাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে হলে একটি সদিচ্ছা লাগবে, মানসিকতার পরিবর্তন হতে হবে। আবার নারীরাই যেমন বলেন আমরা পুরুষ শাসিত সমাজে থাকি, কিন্তু 91 থেকে 24 পর্যন্ত তো নারী শাসিত, নারীরাই শাসন করলেন আমাদেরকে, তাই না? সো ওইটা তো তাদের একটা গর্বের জায়গাও হতে পারে। এবং সেইখান থেকে আমরা ভাবি, আপনি চাচি আপনি মাথা নাড়ছেন, বাট দ্যাট ওয়াজ দেয়ার ডেফিনেটলি। বেগম খালেদা জিয়ার সময়ও আমরা কিন্তু ক্লাস 10 পর্যন্ত যে বিনামূল্যে শিক্ষা, সেটা দেখেছি, এবং অনেকগুলো কর্মসূচি তারা হাতে নিয়েছিলেন। মাহাদি 31 দফার নারীদের ব্যাপারে বলে গেছেন, আমি রিট্রিট করতে চাচ্ছি না। বাট নারীর স্বাধীনতা, আপনারা হয়তো আমাকে পছন্দ করবেন এই কথাটা বলে, নারীর স্বাধীনতা মানে যা কিছু যে করতে চাই সেটাই না। এখানে বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনাকে বিবেচনায় আনতে হবে। ঠিক আছে, জি আমি আরেকটু বলে শেষ আমি করে দিচ্ছি। 2 মিনিট করে সবাইকে দিতে চাচ্ছি, সুতরাং আপনার এটা শিখতে হবে একটু। ধর্মীয় অনুভূতিটার ব্যাপারটাও দেখতে হবে। বাংলাদেশ ব্যাংকে কিছুদিন আগে একটি সার্কুলার হয়েছিল নারীদের পোশাকের ব্যাপারে, সেইখানেও আমরা আপত্তি দেখেছি। কিন্তু ফ্রান্সেও কিন্তু ফ্রান্সের রাষ্ট্রদূত ছিলেন, ওখানে নারীদের ফ্রান্স সেন্ট্রাল ব্যাংকে আছে কনজারভেটিভ পোশাক, এবং নো স্কার্টস অর মিনি স্কার্টস। সো এই জায়গাগুলোতে আমরা একেবারে যদি খুব বেশি স্বাধীনতা দিয়ে যাই, তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।